গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তো তোমাদের কিন্তু অলরেডি আরআরবি এনটিপিসি 2024-এর জন্য প্রিলিমস এবং মেন্সের জন্য কিন্তু ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। তো আজকে তোমাদের যে ম্যাথের ক্লাসটা আছে, সেই ম্যাথের ক্লাসে যে টপিকটা আমরা পড়ছিলাম সেটা ছিল কি, রেশিও অ্যান্ড প্রপোর্শন। অর্থাৎ এর আগের দিনের যে ক্লাসটা রেশিও অ্যান্ড প্রপোর্শনের উপর থেকে নেওয়া হয়েছিল, আশা করি প্রত্যেকে সেই ক্লাস দেখেছো। আজকে তোমাদের রেশিও অ্যান্ড প্রপোর্শনের উপর থেকে থাকছে কিন্তু সেকেন্ড নাম্বার ক্লাস। তো প্রত্যেককে একটা কথা বলবো, ক্লাসের শুরুতে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখবে এবং রেগুলার বেসিসে ক্লাস দেখবে। যদি কোনো ক্লাস স্কিপ হয়ে যায় বা কোনো ক্লাস যদি তোমরা ছেড়ে দাও, তাহলে কিন্তু তোমরা লিঙ্ক পাবে না, কারণ ম্যাথের ক্লাস অবভিয়াসলি কিন্তু আগের ক্লাসের সাথে লিঙ্ক থাকে। তো শুরু করছি আজকের ক্লাস। আশা করব প্রত্যেকে এর আগের দিনে যে 3 থেকে 4 রকম টপিকস দেখিয়েছিলাম, রেশিও অ্যান্ড প্রপোর্শনের ওপর থেকে কোশ্চেনও দেখিয়েছিলাম, সেগুলো প্র্যাকটিস করে এসছো। আজকে আমরা আরও 2-3টে মেথড শিখবো, আরও 2-3টে টপিক শিখবো। তো শুরু করছি আজকের ক্লাস। তো ফার্স্ট একটা কোশ্চেন লিখে নাও। যারা এর আগে রেশিও অ্যান্ড প্রপোর্শন পড়েছো তারা অবভিয়াসলি কিন্তু কোশ্চেন লেখার সাথে সাথে তোমরা অ্যান্সার করবে এবং অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে লিখবে। তো ফার্স্ট কোশ্চেন লেখো। তোমরা দেখেছো এরকম টাইপের কোশ্চেন যে A:B এর রেশিও বলে দেয়, সাপোজ ধরো 4:3। B:C এর রেশিও বলে দিল, B:C এর রেশিও বলে দিল সাপোজ ধরো 5:7। বার করতে বলবে কি, বার করতে বলবে A:B:C এর রেশিও কত, A:B:C এর রেশিও কত। এই যে কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এই টাইপের কোশ্চেন তোমরা দেখে থাকবে এক্সামে। কিন্তু রেলের এক্সামের কথা বলছি, একটা প্রত্যেক শিফটে একটা কিংবা দুটো করে কিন্তু থাকে। এবার এখানে আমি ফার্স্টে শুরু করছি, সেহেতু দুটো ভেরিয়েবল দিয়েছি, মানে সরি 3টে ভেরিয়েবল দিয়েছি, A:B:C। এটা আরও কিন্তু বাড়তে পারে, A:B:C:D বা ই বা এফ, এই পর্যন্তও কিন্তু তোমাদের রেলের এক্সামে দেখা গিয়েছে। তো এই কোশ্চেনটা আমরা 3টে মেথড শিখবো। তো সব থেকে বেস্ট মেথড কোনটা সেটা আমরা লাস্টে আলোচনা করব। তো ফার্স্ট মেথড কি, ফার্স্ট মেথড আমরা এতদিন গতানুগতিকভাবে যে প্রসেসে করে এসেছি, বা বলতে পারো যে ক্লাস 9-10-এ আমরা যে প্রসেসে করে এসেছি। তো এখানে লেখো ফার্স্ট মেথড, ফার্স্ট ফার্স্ট মেথড। তো ফার্স্ট মেথড কি, ফার্স্ট মেথড এখানে যে রেশিও বলে দিয়েছে, রেশিওগুলো এখানে লেখো A:B। রেশিও কত বলে দিয়েছে, 4:3 রেশিও বলে দিয়েছে। এরপর বলেছে B:C, B:C এর রেশিও কত বলে দিয়েছে, দেখো কোশ্চেনে বলে দিয়েছে 5:7 রেশিও বলে দিয়েছে। বার করতে হবে কি, আমাদের এখানে বার করতে হবে A:B:C এর রেশিও, A:B:C এর রেশিও কিন্তু আমাদের এখানে বার করতে হবে। এবার এখানে যে দুটো রেশিও বলেছে, এই একটা রেশিও এবং এই একটা রেশিও, A:B রেশিও, B:C রেশিও, এই রেশিওর মধ্যে কমন কোনটা আছে, কমন কোনটা, তো দেখতে পাচ্ছ এখানে বি এবং এই রেশিওতে বি, অর্থাৎ বি কিন্তু উভয় ক্ষেত্রেই আছে, অর্থাৎ বিটা কিন্তু কমন আছে। এবার এখানে রেশিওর ক্ষেত্রে দেখো যে বি এর ভ্যালু যেটা আছে, এখানে আছে কি 3, এখানে আছে 5। তো 3 আর 5 অবভিয়াসলি এক নয়। যদি এখানে 3-এর জায়গায় 5 থাকতো তাহলে কিন্তু আমি ডাইরেক্টলি অ্যান্সার লিখতে পারতাম কি, 4:5:7। কিন্তু এখানে যেহেতু 5 নেই, ওখানে কি ছিল, ওখানে ছিল কিন্তু 3, 4:3। তাই আমরা এই 3 আর 5 যেটা, এই দুটোকে আমরা কম্পেয়ার করব বা এই দুটোকে একই করার চেষ্টা করব। তো একই করার চেষ্টা করার জন্য কি করতে হবে, ওপরের রেশিওটাকে আমরা যেটা দিয়ে একই করব অপোনেন্টটায়, তো অপোনেন্টে কি আছে, 5 আছে, তো এই 5 দিয়ে ওপরের রেশিওটাকে গুণ করে দেব। এবং এখানে আছে 3 বি এর ভ্যালু, তো সেই 3 দিয়ে আমরা নিচের যে রেশিওটা আছে সেই নিচের রেশিওটাকে এখানে গুণ করে দেব। এবার এখান থেকে আমরা রেশিও গুণ করছি, রেশিও গুণ করে
রেশিও পাচ্ছি কি এখান থেকে ভালোভাবে দেখো, এখান থেকে 4 5-এ কত পেলাম 20 আর 3 5-এ কত 15, অর্থাৎ এই রেশিওটা কিন্তু এখন কেটে গেল। এখন আমাদের যে রেশিওটা থাকছে সেটা কি 20:15। একইভাবে এখান থেকে গুণ করো, পাচ্ছ কত 3 5-এ 15 এবং 3 7-এ কত 21, তাহলে এই রেশিওটা এখন কেটে গেল। সবসময় মনে রাখবে রেশিও অ্যান্ড প্রপোর্শনের ক্ষেত্রে পরবর্তীতে কোশ্চেন আসবে তখন আরো আরেকবার বলবো, এখন বলে রাখছি যখন আমরা কোনো কারণে কোনো রেশিওকে চেঞ্জ করি তার সাথে গুণ করে হোক বা যখন যে প্রসেস আসবে সেটা বলবো, তো গুণ করে কোনো নাম্বার যদি গুণ করে যদি চেঞ্জ করি, নতুন যে ভ্যালুটা আসে সেই ভ্যালু নিয়ে কিন্তু আমরা কাজ করব, কখনোই আমরা পুরানো ভ্যালু নিয়ে কিন্তু কাজ করব না। এটা কিন্তু সবসময় রেশিও অ্যান্ড প্রপোর্শনের ক্ষেত্রে মাথায় রাখবে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু এই জায়গাটাতে ভুল করে, এবং কোথায় ভুল করে কোন কোশ্চেনে ভুল করে সেগুলো আমরা পরবর্তী যখন কোশ্চেনগুলো আসবে তখন ধীরে ধীরে আলোচনা করব। তো এখান থেকে দেখো, এখান থেকে পেয়ে গেছো রেশিও। তো এখানে দেখো এবার বি এর ভ্যালু দুটো রেশিওতে এক হয়ে গেছে, এখানে বি এর ভ্যালু 15, এখানেও কিন্তু বি এর ভ্যালু 15 হয়ে গেছে। তাহলে এখান থেকে এ এর ভ্যালু কত পেয়েছি 20, এ এর ভ্যালু এখান থেকে 20 লিখলাম 20, বি এর ভ্যালু 15 তো এখানে লেখো 15, সি এর ভ্যালু কত পেয়েছো 21 তো এখানে লেখো 21। এবার দেখো এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর আছে কিনা, এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, তো অ্যান্সার হয়ে যাবে 20:15:21। আশা করি বোঝাতে পেরেছি ফার্স্ট মেথড। এবার এখান থেকে দেখে নাও সেকেন্ড মেথড। আচ্ছা সেকেন্ড মেথড কি, সেকেন্ড মেথড কিন্তু সব থেকে সহজ মেথড বলতে পারো। সেকেন্ড মেথড বা এই মেথডে তোমরা অ্যান্সারও এক্সাম হলে বার করতে পারো, তবে কি সেকেন্ড মেথড করার জন্য একটু তোমাকে বেশি লিখতে হবে, যেহেতু এখানে 3টে ভ্যারিয়েবল দিয়ে আছে, তো 3টে ভ্যারিয়েবলের ক্ষেত্রে অতটা অসুবিধা হবে না, কিন্তু যখনই এটা 4টে ভ্যারিয়েবল 5টা ভ্যারিয়েবলে দিয়ে দেবে তখন কিন্তু একটু বেশি লেন্দি হয়ে যায়। লেন্দি বলতে কি তোমাকে কিন্তু খাতায় যখন পাতাবে সেটা একটু বড় হয়ে যায়। তো কিভাবে পাতাবে, এখান থেকে যে রেশিও বার করতে বলেছে সেটা পরপর সাজাও। A:B:C বার করতে বলেছে, তো এখানে A B আর C এখানে পরপর পরপর লিখে নাও, A:B:C লিখে নিলে এবার এখানে খেয়াল করো, এখানে দেখো A:B এর রেশিও বলে দিয়েছে, কত বলেছে 4:3, তো A এর ভ্যালু 4, এর নিচে 4 বসাও, B এর ভ্যালু কত বলেছে 3, তো B এর নিচে 3 বসাও, তো 4 আর 3 বসিয়ে দিলে। এবার চলে আসো পরেরটায় যেটা দেওয়া আছে, তো B:C এর ভ্যালু দেওয়া আছে, কি দেওয়া আছে 5:7, তাহলে B এর জায়গায় বসাও 5। আচ্ছা B এর জায়গায় 5 বসানো বলতে এখানে 5 বসাবে না, এর নিচের লাইনে চলে আসবে, অর্থাৎ নিচের রোতে চলে আসলে, নিচের রোতে চলে এসে ঠিক বি এর নিচে এখানে বসাও 5, আর সি এর জায়গায় আছে কত 7, তো সি এর জায়গায় বসাও এখানে 7। এবার দেখো তোমার এখানে এই পজিশনটা ফাঁকা থেকে গেছে এবং এই পজিশনটা কিন্তু ফাঁকা থেকে গেছে, তো এই দুটো কিভাবে ফিল আপ করবে সেটা ভালোভাবে শুনে নাও। তো এই দুটো ফিল আপ করা কোনো হাতি ঘোড়া ব্যাপার না, একদমই সোজা ব্যাপার। এখানে এই ফাঁকা ঘরের পাশে কোন সংখ্যা দেখতে পাচ্ছ, তো ফাঁকা ঘরের পাশে তুমি দেখতে পাচ্ছ 5, তো এখানে সোজা 5টাকে তুলে বসিয়ে দাও, এখানে বসে গেল 5। একইভাবে এই ফাঁকা ঘরের ডান সাইডে তো কেউ নেই, তাহলে বাম সাইডের দিকে তাকাও, বাম সাইডে কাকে দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ 3কে, তো 3কে তুলে সোজা এখানে বসিয়ে দাও, এখানে বসে গেল 3। এবার এখানে পুরো ঘরগুলো কমপ্লিট হয়ে গেল। এবার এখান থেকে রেশিও বার করার জন্য এবার কোন জিনিসটা দেখবে এখানে কলাম বরাবর, এই কলাম বরাবর দেখো কাটাকুটি যাচ্ছে কিনা, মানে এখানে 4 আর 5 আছে এই কলামে, মাঝখানে বি কলামে আছে 3 5 এবং লাস্টের কলামে আছে 3 7, তো দেখতে পাচ্ছ যে কোনো নাম্বার কাটাকুটি যখন যাচ্ছে না, তাহলে কলাম বরাবর যে সংখ্যাগুলো আছে সেগুলো গুণ আকারে এখানে গুণ করে বসিয়ে দাও। তো 4 আর 5 গুণ করলে কত হয় 20, বসালে এখানে দিয়ে দাও রেশিও, 3 আর 5 গুণ করলে হয়ে গেল 15 এবং লাস্টে 3 আর 7 গুণ করলে কত হয়ে গেল 21, তাহলে 20:15:21, এখানে এটা বেরোলো কি সেকেন্ড মেথড দ্বারা। এবার এই কোশ্চেনের ক্ষেত্রে তোমাদেরকে দেখাবো থার্ড মেথড এবং সব থেকে বেস্ট মেথড।
তোমরা এই মেথডটাকেও এক্সাম হলে অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, যে তিনটে মেথড তোমাদের শেখাচ্ছি এমনটা নয় যে বাড়িতে যে কোনো একটা প্র্যাকটিস করবে, বাড়িতে তিনটেই কিন্তু প্র্যাকটিস করবে। কারণ এক্সামের টাইমে সাপোজ ধরো কোনো মেথড যদি তোমাদের মাথা থেকে বেরিয়ে যায় বা সেই টাইমে মনে না পড়ে, তো কোনো না কোনো মেথডে তোমরা কিন্তু সেই কোশ্চেনটা সলভ করে আসতে পারবে। তার জন্য কিন্তু তিনটে মেথডই তোমাদের বাড়িতে প্র্যাকটিস করতে হবে এবং সব থেকে বেশি প্র্যাকটিস করবে থার্ড মেথড, যেটা তোমাদের এখন দেখাবো। থার্ড মেথড, থার্ড মেথড। আচ্ছা, থার্ড মেথডের ক্ষেত্রে ভালোভাবে দেখবে রেশিও কি দিয়েছিল, এ ইস টু বি এর রেশিও ছিল, আরেকটা কি ছিল, বি ইস টু সি এর রেশিও ছিল। কি ছিল? বি ইস টু সি এর রেশিও ছিল। আচ্ছা, এ ইস টু বি এর রেশিও ছিল কত? 4:3, বি ইস টু সি ছিল 5:7। তো এখানে লিখে নাও কত ছিল? 4:3। এবার এখানে ছিল 5:7, 4:3, 5:7। এখানে এবার ভালোভাবে খেয়াল করবে আমি কোথায় দাগ দিচ্ছি, সেই দিকটা ভালোভাবে এখানে ফলো করবে। আচ্ছা, তার আগে নিচে এখানে লিখে নাও এ ইস টু বি ইস টু সি, এ ইস টু বি ইস টু সি। এবার কিভাবে আমি এখান থেকে ক্যালকুলেট করছি সেটা ভালোভাবে খেয়াল করবে। ফার্স্টে আমি যেটা বক্স আঁকছি এখানে, সেই বক্সটার দিকে ফলো করো। তাহলে বক্স আঁকলাম কোথায়? একদম লেফট হ্যান্ড সাইড বরাবর। তো এখানে 4 আর 5 আছে এই বক্সের মধ্যে, তো 4 আর 5-এর গুণ আকারে এখানে লিখে দাও 4x5 এর নিচে। বি এর নিচে কি বসবে? বি এর নিচে আবারও পরের দুটো সংখ্যা নেব। পরের দুটো সংখ্যা বলতে কি, এখান থেকে আমি 4টাকে কেটে দেব। কেটে দেওয়ার পর ঠিক এবার পরপর সংখ্যা কি আছে? পরের সংখ্যা আছে 5 এবং তারপরের সংখ্যা আছে কত? তারপরের সংখ্যা আছে এখানে কিন্তু 3। তো 5 আর 3কে আমি বি এর নিচে ঠিক গুণফল আকারে লিখব এবং পরের সংখ্যার ক্ষেত্রে মানে সি এর মান বার করার ক্ষেত্রে কি করব? আবারও 5টাকে কেটে দেব। বি এর ক্ষেত্রে কি করেছিলাম? 4টাকে কেটে দিয়েছিলাম এবং এবার সি এর ক্ষেত্রে আমরা কিন্তু 4 তো অলরেডি কাটাই আছে, 5টাকেও কেটে দেবো। তাহলে পড়ে থাকছে এখন কোন দুটো সংখ্যা? 3 আর 7। তো 3 আর 7কে গুণ আকারে লিখব। তো এবার দেখো যে এর মধ্যে কোনো ফ্যাক্টর কমন আছে কিনা, মানে কাটাকুটি যাচ্ছে কিনা। তো কাটাকুটি যাচ্ছে না, তো এখানে গুণ আকারে লিখে দাও 4 5 20, 3 5 15 এবং 3 7 কত? 3 7 হলো 21। তাহলে 20:15:21 এবং এটা সব থেকে বেস্ট মেথড, সব থেকে বেস্ট মেথড। এক্সাম হলে কিন্তু এই মেথডটাই তোমরা অ্যাপ্লাই করবে। তাহলে একটা কোশ্চেনের আমি তিনটে মেথড দেখালাম। এবার আসছে কি, এবার এদের ওপর থেকে প্র্যাকটিস করাবো। তো দুটো কোশ্চেন করাবো প্র্যাকটিসের জন্য এবং সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে অ্যান্সার করবে। তো কোশ্চেন নাম্বার 2 লিখে নাও। কোশ্চেন নাম্বার 2 দিয়ে লেখো এ ইস টু বি, এ ইস টু বি এর রেশিও ধরো 2:3, এ ইস টু বি এর রেশিও 2:3, বি ইস টু সি সমান লিখে নাও, বি ইস টু সি সমান এখান থেকে লেখো 4:5। আর যদি দেওয়া থাকে যে সি ইস টু ডি, আর একটা ভ্যারিয়েবল বাড়িয়ে দিচ্ছি, সি ইস টু ডি ভ্যালু ধরে নাও 3:4 দেওয়া আছে। বার করতে বললো কি? বার করতে বলবে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি এর ভ্যালু কত? আরেকটা কোশ্চেন, এটা একটা কোশ্চেন গেল এবং আরেকটা কোশ্চেন এখান থেকে লিখে নাও। এরকমও দেয় কোশ্চেনে যে এ ইস টু ডি এর ভ্যালু কত? এ ইস টু ডি এর ভ্যালু কত? তো তোমাদের টাইম দিচ্ছি 15 থেকে 20 সেকেন্ড মতো টাইম দিচ্ছি। অ্যান্সার কি হবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আমরা লাস্ট মেথড 3 নম্বর মেথড যেটা শিখলাম সেই মেথডে এটা আমরা অ্যাপ্লাই করব। সেই মেথড ধরেই এটা অ্যান্সার করার চেষ্টা করব। তো এখানে আমি পাতিয়ে নিচ্ছি সংখ্যাগুলো, তার মধ্যে তোমরা অ্যান্সার করো। এ ইস টু বি বলেছে কত? 2:3, বি ইস টু সি, বি ইস টু সি বলেছি এখানে 4:5 আর সি ইস টু ডি সমান দেওয়া আছে কত? 3:4। বার করতে বলেছি কি?
বার করতে বলেছি a is to b is to c is to a is to b is to c is to d। আচ্ছা, আশা করব প্রত্যেকের অ্যান্সার তোমাদের চলে আসা উচিত। তো এবার দেখো এখানে এখানে এর ভ্যালু কি হবে? এর ভ্যালু হবে, দেখো এখানে আমি দাগ কাটছি, এই কলাম বরাবর এই তিনটে সংখ্যার গুণফল। তো এর নিচে লেখো 2 ইন্টু 4 ইন্টু কত 3। এবার এখানে নেক্সট চলে আসো বিতে। তো বি এর ভ্যালু কি হবে? তো বলেছি ওই একই প্রসেস, প্রথম সংখ্যাটা কেটে যাবে, তো প্রথম সংখ্যা কেটে দাও, পরের তিনটে সংখ্যা ধরো। তো পরের তিনটে সংখ্যা কি কি? 4, 3 এবং এই দিকে এসে এদিকে সবসময় ওপরের থেকে নামবে, তো এদিকে 3। তাহলে 4 ইন্টু 3 ইন্টু 3, 4 ইন্টু 3 ইন্টু 3। একইভাবে সি এর মান কি হবে? এখান থেকে আরেকটা সংখ্যা কেটে যাবে, তো 4 কেটে গেল। 4 কেটে গেলে পরবর্তী সংখ্যা কোনটা হবে? পরবর্তী তিনটে সংখ্যা, তো এই 3 মানে এই 3, এখানে এই 3 আর এই 5। তো সি এর ভ্যালু কি হবে? 3 ইন্টু 3 ইন্টু 5 ইজ 2। এবার ডি এর মানের ক্ষেত্রে কি হবে? ডি এর মানের ক্ষেত্রে আবারও পরের সংখ্যাটা কেটে যাবে, অর্থাৎ এখান থেকে 3 কেটে গেল। লাস্ট যে তিনটে সংখ্যা আছে, লাস্ট তিনটে সংখ্যা কি কি? লাস্ট তিনটে সংখ্যা হলো এই তিনটে সংখ্যা। তো এই তিনটে সংখ্যার গুণফল, অর্থাৎ 3 ইন্টু 5 ইন্টু কত 4। এবার এর মধ্যে দেখো যে কোনো কমন ফ্যাক্টর আছে কিনা, কোনো কমন সংখ্যা এর মধ্যে থেকে তোমরা পাচ্ছ কিনা। তো এখানে দেখো 2 আছে, 2 দিয়ে এখান থেকে 2 দিয়ে কাটা যেতে পারে। আচ্ছা, সবার প্রথমে দেখো 3, এখানে ছিল কত? 4 ছিল। আচ্ছা, এখানে সবার প্রথমে দেখো কত আছে? 3। এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানেও 3 আছে এবং এখানেও 3 আছে। তো এই 3টাকে কেটে দাও, 3, 3 এবং 3 আর 3 কেটে গেল। এবার দেখো এখান থেকে প্রত্যেকের মধ্যে আর কোনো সংখ্যা কিন্তু কাটাকুটি যাচ্ছে না। তো এবার এখান থেকে তোমাদের গুণ করে লিখতে হবে। তো 4 দুগুণ কত? 8, এখানে 3 4 কত? 12, 3 5 কত? 15 আর 4 5 কত? 20। তাহলে 8:12:15:20 কিন্তু এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এই কোশ্চেনের। এবার দেখো এটা ফার্স্ট 1 নম্বর যে কোশ্চেনটা দিয়েছিলাম তার অ্যান্সার। সেকেন্ড নাম্বার যে কোশ্চেনটা দিয়েছিলাম, সেকেন্ড নম্বরের অ্যান্সার কি হবে? তো সেকেন্ড নম্বরের অ্যান্সার তোমরা a:b:c:d এই রেশিও বার করে তারপর a এর ভ্যালু 8 এবং d এর ভ্যালু কত? 20। তো এখান থেকে এবার কাটাকুটি করে নিতে পারো। তো এখান থেকে 2 দিয়ে কাটলে, আচ্ছা 4 দিয়ে কাটবে, 4 2 8, 4 5 20। তো এখান থেকে ডাইরেক্ট তোমরা 2:5 রেশিও এখান থেকে বার করতে পারো, মানে এই জায়গা থেকে এখানে বার করতে পারো। অথবা যদি শুধু এই কোশ্চেনটা পড়ে যে a:b এর রেশিও 2:3, b:c, 4:5, c:d, 3:4, এটা দিয়ে যদি a:d এর ভ্যালু বার করতে বলে, তার অর্থ কি? তার অর্থ এখান থেকে দেখো যে প্রথম যে ঘরটা এঁকেছি এটা কিসের মান? এটা হলো a এর মান, এই তিনটের গুণফল, এবং লাস্ট ঘরটা হলো d এর ভ্যালু। দেখতেই পাচ্ছ এখানে d এর ভ্যালুর ওখানে লিখেছি কি? 3:5:4। আর প্রথম ঘরের ভ্যালুগুলো কোথায় লিখেছি? প্রথম ঘরের ভ্যালুগুলো লিখেছি আমি a এর জায়গায়, অর্থাৎ 2:4:3। তো এখান থেকে আমরা ডাইরেক্টলি যদি a:d মানে প্রথম এবং শেষের যদি রেশিও বার করতে বলে, তাহলে প্রথম তিনটে সংখ্যা অর্থাৎ 2, 4 এবং 3, 2 ইন্টু 4 ইন্টু 3 এইভাবে লিখে নিতে পারি ইজ টু লাস্টের তিনটে সংখ্যা মানে 3 ইন্টু 5 ইন্টু 4 এই আকারে লিখতে পারি। এবার দেখো এর মধ্যে কোনটা কমন যাচ্ছে? তো 3 3 কেটে গেল। এখান থেকে দেখো 4 এবং 4 4 এবং 4 এটাও কেটে গেল। তাহলে পড়ে থাকছে কি? পড়ে থাকছে 2
আর পড়ে থাকছে 5, অর্থাৎ 2:5 কিন্তু এর অ্যান্সার হয়ে যাচ্ছে, অর্থাৎ A:D এর ভ্যালু হয়ে যাচ্ছে। তো আশা করি বোঝাতে পেরেছি। আরও আরেকবার 3 নম্বর প্রসেসটা এখানে দেখালাম। আরেকটা কোশ্চেন দিচ্ছি, আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে যাদের মনের মধ্যে এখনও অল্প একটু ডাউট থেকে গেছে, তারা পরের এই কোশ্চেনটা দেখো। পরের কোশ্চেনটা এখানে লেখো A:B, এখানে আরও আরেকটা ভ্যারিয়েবল বাড়িয়ে দেবো। A:B ভ্যালু কত? 2:3, B:C। আচ্ছা, কোশ্চেনে অনেক সময় B:C এইভাবে সোজা সড়ক না দিয়ে এক্সামিনার ইচ্ছা করে এই B:C এর জায়গায় C:B করে দেয়। তো সাপোজ ধরো আমি এখানে B:C এর ভ্যালু যদি 5:2 দেই তোমাদের, তো এক্সামিনার কি ঘুরিয়ে দেবে? 2:5 করে দেবে। তো তখন সেই ক্ষেত্রে তোমাদের কিছুই না, জাস্ট এটাকে উল্টে নিতে হবে, অর্থাৎ B:C করে নিতে হবে। তো B:C মানে জাস্ট উল্টে যাবে, অর্থাৎ 2-এর জায়গায় চলে আসবে 5, 5-এর জায়গায় চলে যাবে কত? 2। তো এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে, এক্সামিনার অনেক সময় কিন্তু চালাকি করে, যাতে করে অ্যান্সার ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এটা ভুল করে, মানে সিলি মিস্টেক করে। কারণ এক্সামে তোমরা প্রত্যেকে জানো, তোমাদের প্রতিটা এক্সামে, যে এক্সামই বলো না কেন, হাতে খুব কম টাইম থাকে এবং কম টাইমের মধ্যে দ্রুত সলভ করতে হয়। তো সেই প্রেসারে কিন্তু অনেক সময় সিলি মিস্টেক হয়ে থাকে। তো এই জিনিসটা খেয়াল রাখবে। তো 1:2 কত? 4। আর একটা ভেরিয়েবল দিয়ে দিই, 5টা ভেরিয়েবল দেবো। D:E, D:E এর ভ্যালু ধরে নাও 3:2 কত? 2, 3:2। তো এবার এখানে তোমাদের বার করতে হবে কি? বার করতে হবে A:B:C, D:E, আরেকটা কোশ্চেন এখান থেকে দিয়ে দেবো, ওই একই প্রথম এবং শেষটা। আচ্ছা, চটজলদি প্রত্যেকেই অ্যান্সার কি হবে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবে। আরেকটা কোশ্চেন, A:E, এর ভ্যালু কত হবে? A:E এর ভ্যালু, আচ্ছা সবসময় মনে রাখবে, এর আগের দুটো কোশ্চেনের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো। এখানে ফার্স্ট কোশ্চেনে যখন দেখিয়েছিলাম, এখানে টোটাল ভেরিয়েবলের সংখ্যা কটা ছিল? 3টে ছিল, ABC। তো ABC যখন 3টে ভেরিয়েবল থাকবে, তখন মনে রাখবে সবসময় গুণ হবে দুটো সংখ্যা নিয়ে, অর্থাৎ 4 আর 5-এর আমি কিন্তু গুণ দেখিয়েছিলাম। পরের ক্ষেত্রে দেখো, বা এইভাবেও মনে রাখতে পারো যে ফার্স্ট কলামটা টোটালটাই গুণ হয়ে এর জায়গায় আসবে। একইভাবে পরের কোশ্চেনটা যখন দেখিয়েছিলাম, এখানে দেখো 4টে ভেরিয়েবল ABCD, এবং এর ভ্যালু যখন গুণ করেছিলাম, তখন সেখানে দেখো যে সেখানে 2 × 4 × 7, সরি 2 × 4 × 3, মানে সেখানে 3টে ভেরিয়েবল গুণ করেছি। অর্থাৎ ফার্স্ট কলামের গুণ কিন্তু সবসময় কিন্তু, মানে ফার্স্ট কলাম বরাবর যে কটা সংখ্যা আছে সে কটা সংখ্যার গুণ কিন্তু আমি এর জায়গায় রেখেছি, এবং ফার্স্ট কলামে 3টে সংখ্যা ছিল। পরবর্তী ক্ষেত্রে কি করেছি? বি এর ক্ষেত্রে 2টাকে কেটেছি, পরের 3টে সংখ্যা। সি এর ক্ষেত্রে কি করেছি? আবার 4টাকে কেটে দিয়েছি, পরের 3টে সংখ্যা, মানে 3, 3, 5। আর ডি এর ক্ষেত্রে আবারও 3টাকে কেটে দিয়েছি, লাস্ট যে 3টে সংখ্যা আছে সেই 3টে সংখ্যা গুণফল আকারে লিখেছি। তো সেম প্রসেস কিন্তু এখানেও তাই হবে। তো এখানে সেম প্রসেস তাই বলতে তাহলে কি হবে? এখানে ফার্স্ট কলামে কটা সংখ্যা আছে? 4টে সংখ্যা। তো 4টে সংখ্যা গুণফল আকারে আমি ঠিক এর নিচে লিখব 2 × 5 × 1 × 3, 1 × 3। আচ্ছা, এখানে আমি জাস্ট এখন বোঝানোর জন্য 1 লিখছি। এক্সাম হলে বেকার 1 লিখে টাইম ওয়েস্ট করবে না, কারণ 1-এর সাথে যাই গুণ করো সেই সংখ্যাই হবে। তো সেটা লিখে টাইম ওয়েস্ট করার দরকার নেই। এবার বি এর মান কি লিখবো? এক্ষুনি বললাম লাস্ট দুটো কোশ্চেনের ক্ষেত্রে বি এর মান যখন লিখবো, ফার্স্ট সংখ্যাটা কেটে দেবো। এবার যে 4টে সংখ্যা, মানে পরপর যে 4টে সংখ্যা থেকে যাচ্ছে, অর্থাৎ কি থাকছে? 5, 1, 3 এবং এখান থেকে এই 3। তো এই 3টে সংখ্যার গুণফল আকারে এখানে লিখবো। তো এখানে লিখবো 5 × 1 × 3 × কত? 3। রেশিও
বসালাম। সি এর ক্ষেত্রে কি করব, আবার পরের সংখ্যাটা কেটে দেবো, মানে 5 কেটে গেল, তাহলে আবার আরেকটা সংখ্যা ইনক্লুড করে নেব। তো আরেকটা সংখ্যা কোনটা ইনক্লুড করলাম, এই দুইটাকে ইনক্লুড করলাম। তাহলে এবার কি হবে, 1 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 2 ডি, এখানে রেশিও বসাও। ডি এর ক্ষেত্রে কি হবে, আবার একটা সংখ্যা কেটে যাবে, অর্থাৎ 1 কিন্তু এখান থেকে কেটে গেল। তাহলে আবারও আরেকটা সংখ্যা ইনক্লুড করে নেব, এখান থেকে একটা কাটবো আর একটা করে নতুন এখান থেকে আমি যুক্ত করে নেব। তাহলে এবার যে তিনটে সংখ্যা বেঁচে আছে, সেই তিনটে সংখ্যা, সরি, যে চারটে সংখ্যা থাকছে হচ্ছে সেগুলো কি কি, 3, এখানে এই 3, এখানে এই 2, এখানে এই 4। তো এই তিনটের, সরি, এই চারটের গুণফল আকারে এখানে লিখবো। তো 3 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 4 ইজ টু, এবার আবারও এর ক্ষেত্রে আরেকটা সংখ্যা কেটে গেল। আর এর ক্ষেত্রে সবসময় মনে রাখবে, মানে লাস্টের যে রেশিও, সেই ই হোক বা ডি হোক, মানে 4টে ভেরিয়েবল দিক, 3টে ভেরিয়েবল দিক, বা 5টা ভেরিয়েবল দিক, বা 6টা ভেরিয়েবল দিক, যাই দিক না কেন, লাস্টেরটার ক্ষেত্রে লাস্ট কলামে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর গুণফল এখানে লিখে দেব, কারণ আগের 4টে সংখ্যা কিন্তু অলরেডি কেটে গেছে। তো এখান থেকে লাস্ট কলামে আছে 3, 2, 4 আর 2, গুণফল আকারে এখান থেকে আমি লিখে দিলাম। এবার এখানে দেখো কোনটা, মানে কোনো সংখ্যা কমন আছে কিনা প্রত্যেকটার মধ্যে। তো এখানে দেখো, এখানে আছে 2, 2 এর মধ্যে নেই, তার মানে 2 কমন নেই। 3 দেখো, এখানে 3 আছে, এখানেও কিন্তু 3 আছে, এখানে 3 আছে, 3 আছে, 3 আছে, অর্থাৎ 3 কিন্তু কাটছে। তাহলে 3টাকে কেটে দাও, এখানে কেটে গেল, এখান থেকে কেটে গেল, এখান থেকে কেটে গেল, এখান থেকে কাটলো, এবং এখান থেকেও কিন্তু 3 কাটলো। 5 দেখো কাটছে কিনা, এখানে দেখো 5 আছে, 5 এর মধ্যে কোনো 5 নেই, সুতরাং আর চেক করার দরকার নেই, তার মানে আর কোনো সংখ্যা কমন নেই, কাটবে না। এবার গুণ করে বসিয়ে দাও। 5 2 কত, 10 বসলো, এখানে 3 5 কত, 15, এখানে দেখো 3 2 6, তারপর এখানে 3 2 6, 4 6 কত, 24 ইস টু, এখানে 4 2 8, 8 2 কত, 16। তাহলে 10 ইস টু 15 ইস টু 6 ইস টু 24 ইস টু 16 হয়ে যাবে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি ইস টু ই এর রেশিও। এবার যদি এখানে বলা হয় যে এ ইস টু ই এর রেশিও কি হবে, এ ইস টু ই, তো কি বললাম এর আগের কোশ্চেনের ক্ষেত্রে, এর ক্ষেত্রে ফার্স্ট কলামে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে এখানে গুণ আকারে বসিয়ে দাও, অর্থাৎ এখানে লেখো 2 ইন্টু 5 ইন্টু 1 ইন্টু 3 ইস টু, ই এর ক্ষেত্রে লাস্ট কলামে যে সংখ্যাগুলো আছে, মানে 3 ইন্টু 2 ইন্টু 4 ইন্টু 2। এবার এখান থেকে দেখো 3 3 কেটে যাচ্ছে, 2 2 কেটে যাচ্ছে, আর কিছু কাটছে না, তো এখানে থাকছে 5, এখানে থাকছে 4 2 8, অর্থাৎ এ ইস টু ই এর রেশিও কত পাচ্ছ, 5:8, 5:8 পেয়ে যাচ্ছ এ ইস টু ই এর রেশিও। তো আশা করি এখানে তোমাদের যে প্রসেসগুলো শেখালাম সেগুলো সব ক্লিয়ার হয়েছে। এবার একটা কথা বলি যে প্রসেসটা এখানে সেকেন্ড মেথডে দেখিয়েছিলাম, সেকেন্ড মেথড, এই প্রসেসটাও কিন্তু বেস্ট মেথড, কিন্তু এটা দেখো যে কতটা ক্যালকুলেটিভ হয়ে যায়, বা তোমাদের এই কোশ্চেনটা পাতাতে কতটা টাইম লাগে, এটা আমি লাস্ট কোশ্চেনের উপরে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, অর্থাৎ কোশ্চেন নাম্বার 3 এর উপরে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, যে মেথড নাম্বার 2, অর্থাৎ সেকেন্ড মেথড, সেকেন্ড মেথড। আচ্ছা, এখানে ভেরিয়েবল কি কি ছিল, এ বি সি ডি এবং ই, এ বি সি ডি ই। এ ইস টু বি এর রেশিও কি ছিল, 2:3, এ ইস টু বি এর রেশিও ছিল 2:3। তো এখানে বসাও 2:3, এখানে বসাও 2:3, 2 আর 3। পরে দেখো সেকেন্ডে বি ইস টু সি এর রেশিও ছিল 5:2, তো এখানে বসাও ঠিক এর পরের লাইনে বি এর বরাবর লেখো 2, সি, সরি 5, আর সি বরাবর লেখো 2, তো 5:2। পরের লাইনে দেখো সি ইস টু ডি এর রেশিও 1:4 বলা আছে, তো এখানে সি এর ঠিক নিচে লেখো 1, আর ডি এর ঠিক নিচে লেখো 4। পরের লাইনে দেখো ডি এবং ই এর রেশিও বলা আছে 3:2, তো এর ঠিক
পরের রোতে ডি এর জায়গায় লেখো কত বলা আছে 3:2, ডি এর জায়গায় লেখো এখানে 3 এবং একই লাইন বরাবর এখানে ই এর জায়গায় লেখো 2, 3:2। এবার দেখো কোন কোন জায়গা ফাঁকা আছে। এই জায়গাটা ফাঁকা আছে, এটা ফাঁকা, এটা ফাঁকা, মানে প্রথম রোতে কোনটা কোনটা ফাঁকা সেটা এখানে আঁকছি, ড্র করছি, এটা ফাঁকা। সেকেন্ড রোতে দেখো কোথায় কোথায় ফাঁকা আছে। সেকেন্ড রোতে দেখো এখানে ফাঁকা আছে, এখানে ফাঁকা আছে, এখানেও ফাঁকা আছে। সেকেন্ড মেথডটা কিন্তু আরো একবার তোমাদের রিকল হয়ে যাবে, ভালোভাবে খেয়াল করো। এখানে ফাঁকা আছে, থার্ড রোতে এখানে ফাঁকা, আচ্ছা থার্ড রোতে এখানে ফাঁকা আছে, এখানেও কিন্তু ফাঁকা আছে এবং এখানে ফাঁকা আছে। এবং লাস্ট রোতে দেখো, লাস্ট রোতে খেয়াল করো, লাস্ট রোতে দেখো এখানে ফাঁকা আছে, এখানে একটা ফাঁকা আছে এবং এখানে একটা ফাঁকা আছে। এবার এখানে এই ফাঁকাগুলো কিভাবে পূর্ণ করব, তো সেটাই হলো কোশ্চেন এবং সেটা অলরেডি তোমাদেরকে কিন্তু আমি বলে দিয়েছি। তো এখান থেকে দেখো, এখান থেকে দেখো এবার ফার্স্ট রোতে দেখো, এই রো যে রোতে অ্যারো চিহ্ন দিচ্ছি এই রো বরাবর দেখো এখানে 2 আর 3 আছে, মানে এ এর বরাবর 2 আছে, বি বরাবর 3 আছে এবং 3 এর ডান সাইডে প্রত্যেকটা ঘর ফাঁকা আছে। তো 3 এর ডান সাইডে ফাঁকা আছে মানে এখানে বসে যাবে কত 3, এখানেও বসবে 3, এখানেও বসবে কত 3। একইভাবে পরের লাইনে চলে আসো, সেকেন্ড রোতে চলে আসো। সেকেন্ড রোতে দেখো এই যে ফাঁকা ঘরটা, এই ফাঁকা ঘরের ঠিক ডান সাইডে তাকিয়ে দেখো কে আছে, 5 বসে আছে। তো 5 বসে আছে যখন এখানে বসে যাবে কে, এখানে বসে যাবে 5। কিন্তু এই ঘরে 5 বসাবে না। কেন 5 বসাবে না? কারণ এই ঘরের বাম সাইডে দেখো কে বসে আছে, মানে এই ঘরের পাশে দেখো কে বসে আছে। তো এই ঘরের পাশে দেখো বসে আছে 2, তো এখানে বসে যাবে কে 2। একইভাবে এখানেও বসে যাবে কিন্তু 2। তো খেয়াল রাখবে যে ফাঁকা ঘরগুলো থাকছে পড়ে থাকছে তার পাশে মানে সব থেকে নিয়ারেস্ট কোন সংখ্যা বসে আছে সেই সংখ্যা দ্বারা কিন্তু ফিল আপ করবে। একইভাবে এখানে দেখো 1 এর নিয়ারেস্ট মানে এই ফাঁকা ঘরগুলো আছে, তো এখানে বসবে 1, এখানেও বসবে 1, আর 4 এর নিয়ারেস্ট এটা, তো এখানে বসবে কত 4। একইভাবে এখানে দেখো এই ফাঁকা ঘরটা 3 এর নিয়ারেস্ট, এখানে 3 বসলো, এখানেও 3 বসলো, এখানেও 3 বসলো। তাহলে পুরো ঘরটা এখান থেকে এবার আমাদের কিন্তু ফিল আপ হয়ে গেল। এবার এখান থেকে আমরা কলাম বরাবর চেক করব যে কোনো কমন ফ্যাক্টর থাকছে কিনা। যদি থাকে সেটা এখান থেকে কিন্তু আমি সরাসরি কেটে দেব। তো এবার কলাম বরাবর চেক করার জন্য দেখো ফার্স্টে 2 দেখো, 2 এখানে আছে কিন্তু সেকেন্ড রোতে 2 নেই, সুতরাং 2 কিন্তু কাটবে না। 5টার ক্ষেত্রে দেখো এখানে 5 আছে, এখানে 5 আছে, থার্ড রোতে কিন্তু কোনো থার্ড কলামে কিন্তু কোনো 5 নেই, তো 5ও কাটবে না। 3 ক্ষেত্রে দেখো এখানে 3 আছে, 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে এবং এখানেও 3 আছে, সুতরাং 3 কেটে যাচ্ছে। এখানে কাটলো, এখানে কাটলো, এখানে কাটলো, এটা কাটলো এবং একটা 3 কেটে গেল। এবার আর কোনো কমন ফ্যাক্টর নেই, তো এবার কলাম বরাবর যে সংখ্যাগুলো পড়ে আছে সেগুলো গুণ করে এখানে লিখবো। তো এখানে 5 দুগুণ কত হলো 10 ইস টু 3 5 15, এখানে 3 2 6 ইস টু 3 দুগুণ 6, 4 6 কত 24 ইস টু 4 দুগুণ 8, 8 দুগুণ কত 16। তো 10 ইস টু 15 ইস টু 6 ইস টু 24 ইস টু কত হচ্ছে 16। তো দেখতেই পাচ্ছ এই প্রসেসটাও কিন্তু ভালো মেথড, কিন্তু একটু তোমাদের টাইম টেকেন হয়ে যাবে। সেই কারণে সব থেকে বেস্ট মেথড হলো কোনটা, সব থেকে বেস্ট মেথড হলো থার্ড মেথড যেটা শিখিয়েছি এবং 3 বার কিন্তু তোমাদের অলরেডি প্র্যাকটিস করানো হয়ে গেছে। এবার চলে আসব আমরা কিছু কোশ্চেন নিয়ে। তো ফার্স্ট কোশ্চেন দেখো তোমাদের
রেশিও অ্যান্ড প্রপোর্শনের ওপর থেকে। প্রপোর্শনটা এখনো শুরু করিনি, পরবর্তী যে ক্লাস মানে ক্লাস নাম্বার, আজকে এটা 3 নাম্বার ক্লাস হচ্ছে, ক্লাস নাম্বার 4 থেকে আমরা প্রপোর্শনের কিছু আছে মানে টপিক আছে বা কিছু নিয়ম আছে, সেগুলো আমরা জানবো। তো যাই হোক, যেগুলো আমরা এখনো পর্যন্ত শিখেছি তার উপর থেকেই কোশ্চেন দেখো। A:B ভ্যালু বলা আছে 2:3, B:C এর ভ্যালু বলা আছে কত। আচ্ছা, এখান থেকে একটা জিনিস, B:C, B:C এখানে $4:5, এটার অর্থ B:2 মানে এই $2 এর অর্থ কিন্তু ইকুয়াল টু 4:5, বা এটাকে আমি এইভাবেও লিখতে পারি। একটা তো ফার্স্ট এইভাবে লিখলাম, সেকেন্ডলি আমি এটাকে এইভাবেও লিখতে পারি B/C মানে ইকুয়াল টু বাই 4/5। তো এই দুই আকারেই কিন্তু লিখতে পারি, মানে রেশিও মানে কে আমি ভাগ আকারেও কিন্তু লিখতে পারি, এটা কিন্তু খেয়াল রাখবে। তো যাই হোক, এখান থেকে কি বার করতে বলেছে, A:B:C। আশা করি প্রত্যেকে অ্যান্সার দিয়ে দিয়েছো। আচ্ছা, যে এই কোশ্চেনগুলো এবার তোমাদের সামনে আসবে, এর ওপরে কিন্তু যে নিয়মগুলো সেগুলো অলরেডি আমরা এর আগের দিনের ক্লাস এবং আজকের ক্লাস মিলিয়ে তোমাদের শেখানো হয়ে গেছে। তো সুতরাং তোমাদের কাছ থেকে কিন্তু অ্যান্সারের আমি আশা করব যে তোমরা অন্তত যদিও না পারো তো করার চেষ্টা করো। অ্যান্সার কি আসছে তোমাদের ভুল হোক কোনো ব্যাপার না, সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো এখান থেকে দেখো অ্যান্সার কি হবে। এখানে এক্সামে করার প্রসেসটাই দেখাচ্ছি। এক্সামে A:B এইভাবে আর লেখার কোনো দরকার নেই, এখানে লিখবে 2:3। খাতায় মানে যে রাফ পেজ দেবে শুধু এইটাই লিখবে 2:3, 4:5। এবার A:B:C এর রেশিও বার করতে বলেছে, তো A:B:C এটা লিখেও টাইম ওয়েস্ট করার দরকার নেই, জাস্ট আমি বোঝানোর জন্য তোমাদেরকে এখন আমি লিখছি A:B:C, এটা লিখে টাইম ওয়েস্ট করার দরকার নেই। তোমরা এখানে লিখবে এর তলায় জাস্ট এইটুকু লিখবে 2 × 4, তারপর 2 কেটে গেল, তারপর কি 4 আর 3, তো 4 × 3, তারপর 4 কেটে গেল, তারপর এখানে 3 × কত 5। দেখো কোনো কমন যাচ্ছে কিনা, যাচ্ছে না। তো 4 × 2 = 8, 3 × 4 = 12, 3 × 4 = 12 আর 3 × 5 = কত 15। 8:12:15 অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি এর কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। পরের কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো আরআরবি এনটিপিসি 2024 প্রিলি এবং মেন্স স্পেশাল ম্যাথের ক্লাস। এছাড়া তোমাদের এখানে আরো যে এক্সামের নামগুলো অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, যেমন পিএসসি, ক্লার্কশিপ, পুলিশের যাবতীয় এক্সাম, এসএসসির এক্সাম, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু সিলেবাস ওয়াইজ লাইভ ক্লাস রেগুলার বেসিসে প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাসটা থেকে যায় কিন্তু রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং তোমরা পরবর্তীতে তোমাদের টাইম মতো রেকর্ডেড হিসেবে ক্লাসগুলো দেখে নিতে পারবে। তবে একটা রিকোয়েস্ট প্রত্যেকের কাছে থাকছে তোমাদের, কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না, এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। আর এই প্রত্যেকটা এক্সামের যে নাম দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা হয়েছে। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট যে কখন ক্লাস, কোন ক্লাস হবে, মানে কোন ক্লাস কোন দিনে কোন টাইমে হবে সেই রুটিন বা ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা, বা এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেমন কোনো নোটিফিকেশন হোক, অ্যাডমিট কার্ড, এক্সাম ডেট ইত্যাদি প্রকাশিত হোক, সবকিছুই কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যাচে সবার আগে জানিয়ে দেওয়া হয়। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে কি করতে হবে, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে। কেউ এই নাম্বারে নর্মাল কল, ভিডিও কল করবে না, শুধুমাত্র মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করলে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে কিন্তু তোমাদেরকে অ্যাড করিয়ে নেওয়া হবে। এছাড়া এখানে আরো একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো সেই ইউটিউব চ্যানেলের নাম হলো দা লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রতিটা এক্সামের জন্য, যে এক্সামের নামগুলো দেখলে প্রতিটা এক্সামের জন্য জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং অ্যান্ড ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করা হবে এই চ্যানেল থেকে। আর তোমাদের আরআরবি এনটিপিসি রেলের যে এনটিপিসি স্পেশাল যে ম্যাথের ক্লাসটা, সেই ক্লাসটাও তোমাদের এই চ্যানেলে প্রোভাইড করা হবে।
বাদ বাকি সমস্ত এক্সামের জন্য যে ম্যাথের ক্লাস সেটা আমাদের অন্য আরেকটা চ্যানেলে প্রোভাইড করা হচ্ছে, সেই চ্যানেলের লিংক আমাদের এই ক্লাসের ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে। তো যাই হোক, তোমরা এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো এটাকেও সাবস্ক্রাইব করে নেবে। রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে ক্লাস চলছে। তো তোমরা দুটো চ্যানেলের লিংক তোমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছ। তো দুটো চ্যানেল থেকে তোমরা রেগুলার বেসিসে ক্লাসগুলো ফলো করতে থাকবে। পরবর্তী কোশ্চেনে চলে আসো। 2 নম্বর কোশ্চেন অলরেডি কিন্তু তোমাদের পড়ানো হয়ে গেছে, মানে শেখানো হয়ে গেছে। A:B। আচ্ছা, বারবার বলছি একটা কথা, ক্লাস শেষ হওয়ার পর যাদের মনে করো যে অঙ্কে দুর্বলতা আছে, তো অবশ্যই প্রত্যেকটা কোশ্চেন 3 থেকে 4 বার প্র্যাকটিস করবে। যারা মনে করো যে অঙ্ক তাদের ঠিকঠাক হয়ে যায়, তো তারা কমপক্ষে 1 থেকে 2 বার কিন্তু বাড়িতে নিজেরা এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে। আর এগুলো তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবে। কিভাবে ডাউনলোড করবে? এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করবে, তার মধ্যে দেখবে টেলিগ্রামের লিংক দেওয়া আছে। সেটার উপর ক্লিক করলে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে এবং টেলিগ্রাম গ্রুপেই তোমাদের এই যে ক্লাসটা দেখছো এই ক্লাসের পিডিএফ তোমাদের সেখানে প্রোভাইড করে দেওয়া হবে। সুতরাং কোশ্চেনগুলো সেখান থেকে পেয়ে যাবে। সেই কোশ্চেন দেখে দেখে তোমরা কিন্তু বাড়িতে সলভ করতে পারবে। তো যাই হোক, আশা করি অ্যান্সার চলে এসছে। আচ্ছা, যখনই কোনো একটা কোশ্চেন তোমাদের সামনে ডিসপ্লে হবে সাথে সাথে তোমরা নিজেরা কিন্তু অ্যান্সার করার চেষ্টা করবে, কারণ এগুলো অলরেডি এদের নিয়ম কিন্তু আমি সেখানে শিখিয়ে দিয়েছি। তো এখানে দেখো, এখানে A:B এর রেশিও A:B কত বলে দিয়েছে? বলেছে 2:3। 2:3 রেশিও বলে দিয়েছে। B:C B:C এর রেশিও কত বলেছে? B:C এর রেশিও বলেছে 4:1। আর এখানে এই যে কোশ্চেনটা যেখানে টিচাররা তোমাদেরকে ভুল করানোর জন্য দিয়ে থাকে, এই সেই কোশ্চেন D:C দেওয়া আছে। এবার অনেকে তাড়াহুড়োর মাথায় এটাকে C:D, আমরা জানি যে এরপরে লিখবো C:D, সেটাকে তাড়াহুড়োর মাথায় আমরা 5:2 লিখে চলে আসব, অ্যান্সার হয়ে যাবে সম্পূর্ণ ভুল। এবং দেখবে যে এই সিরিজ অনুযায়ী, মানে যে এই 5:2 এই অনুযায়ী ফার্স্ট অপশন কিংবা সেকেন্ড অপশন বা কোনো একটা অপশন দেখতে পাবে যে সেই অপশনের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে এবং তাড়াহুড়োর মাথায় সেটা মেরে চলে আসবে, অ্যান্সার ভুল হয়ে যাবে। খেয়াল রাখবে এখানে D:C 5:2 দেওয়া আছে, তাহলে সেটাকে যদি আমি উল্টে নিই C:D, কারণ আমার কাজে লাগবে C:D, তো C:D যদি করে নিই তো আমাদের রেশিও কিন্তু উল্টে যাবে, অর্থাৎ 2:5 হয়ে যাবে। অর্থাৎ বলতে চাইছি এক্ষুনি যেটা বলছিলাম যে D:C কে আমি লিখতে পারি D/C এই আকারে, 5:2 টাকে লিখতে পারি 5/2 আকারে, আর D টাকে মাঝখানে ইকুয়াল টু আকারে। এবার যদি আমি এখানে C/D করে দিই, ভাগটাকে উল্টে দিই, তাহলে রেশিও উল্টে যাবে, 2/5 হয়ে যাবে, অর্থাৎ 2:5 হয়ে যাবে। তো সেটাই আমি এখানে করেছি। এবার এখান থেকে বার করতে বলেছে, কি বার করতে বলেছে? A:B:C:D এর রেশিও কি সেটা এবার এখান থেকে তোমাদের বার করতে হবে। আশা করি সবাই অ্যান্সার দিয়ে দিয়েছো। আচ্ছা, এই কোশ্চেনটার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, এখানে আরেকটা জিনিস তোমাদের শেখাবো, এক্সাম হলে তোমাদের অ্যাপ্রোচ কি থাকবে। তো এটা তো একটা প্রসেস যেটা তোমাদের শেখালাম ক্লাসের শুরুতে। এবার এখানে কিছু কিছু কোশ্চেনের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমি বলে দেব, সেখানে সব সময় তোমাদের চোখ আগে সেই জায়গায় যাওয়া উচিত। কি সেটা? অপশানের দিকে সব সময়, কারণ 4টে অপশান, মানে তোমাদের আর রেলের এক্সাম হোক বা আদার্স অন্যান্য এক্সাম হোক, রেলের যে 30টা কোশ্চেন থাকে এর মধ্যে তোমরা এমন দুটো কোশ্চেন তোমরা পেয়ে যাবে 30টা কোশ্চেনের মধ্যে, সেটা জাস্ট অপশান দেখেই তোমরা অ্যান্সার করতে পারবে। এবার দেখো কিভাবে অ্যান্সার করবে। এখানে ভালোভাবে একটা জিনিস খেয়াল করো, এখানে আমি যে রেশিওগুলো পাঠিয়েছি A:B, B:C আর C:D, তো এখানে এর ভ্যালু কত? এর ভ্যালু 2। তো দেখতে পাচ্ছ 2 দিয়ে আমি 16কে সম্পূর্ণ বিভাজ্য করতে পারছি। সুতরাং ফার্স্ট অপশন হতে পারে, সেকেন্ড অপশনও একই হতে পারে, থার্ড অপশন হতে পারে, ফোর্থ অপশন হতে পারে। অর্থাৎ এ দিয়ে আমি চেক করে বুঝতে পারছি না। সরাসরি চলে আসো ডি এর দিকে। ডি এর ভ্যালু কত? ডি এর ভ্যালু দেখো 5। তো যে রেশিওটা আসবে সেটা কিন্তু 5 অথবা 5-এর মাল্টিপল হবে। তো এখানে ফার্স্ট অপশনের দিকে খেয়াল করো, ফার্স্ট অপশানে এখানে দেখতে পাচ্ছ আছে কত? 15, অর্থাৎ
5 মাল্টিপল 15, সুতরাং ফার্স্ট অপশন হতে পারে। সেকেন্ড অপশনে দেখতে পাচ্ছ এখানে 24, 24কে কিন্তু আমি 5 দিয়ে কাটতে পারি না, বা 24 5 মাল্টিপল না, তো এখান থেকে অপশন ডি কেটে গেল। একইভাবে এখান থেকে অপশন সি কেটে গেল, কারণ এখানে 6 আছে। একইভাবে অপশন ডিও কেটে যাবে, কারণ এখানে 7 আছে। সুতরাং আমি দেখেই, মানে কোশ্চেন দেখেই কিন্তু অপশন টেস্ট করে উইদিন 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবো। তবে এর জন্য কিন্তু যথেষ্ট প্র্যাকটিসের দরকার। এবার চলে আসবো যে মেথডে আমি শেখাচ্ছিলাম, সেই মেথড দিয়ে আমরা অ্যাপ্লাই করব। যদি কোনো কারণে অপশান যদি ম্যাচ না করে, বা দুটো অপশানে যদি চলে আসে, তখন তোমাদের বাই ডিফল্ট যে প্রসেস শিখিয়েছি সেই প্রসেস তোমাদের অ্যাপ্লাই করতে হবে। আরেকটা কথা এখানে বলে রাখি, এখানে অপশান ডি এর জায়গায় যদি কোনো ভ্যালু না দিয়ে, এখানে অপশান ডি এর জায়গায় যদি নান অফ দিস এই শব্দটা থাকতো, তখন যতই একটা অ্যান্সার, তখন সাপোজ ধরো এ বি সি তিনটে অপশানে তোমাদের ভ্যালু দেওয়া আছে, মানে রেশিও দেওয়া আছে, আর অপশান ডিতে নান অফ দিস লেখা আছে। তো তোমাদের সাপোজ একটা অপশানেই মনে করো এখানে 15 আসলো, বাকি দুটো কেটে গেল, সাপোজ ধরো বি এবং সি কেটে গেল, তবুও কিন্তু তোমাদের চেক করতে হবে, সলভ করতে হবে, কারণ কোশ্চেনের অ্যান্সার নান অফ দিসও কিন্তু হতে পারে, এটা কিন্তু পসিবিলিটি। এবার একটা কথা বলে রাখি, যদি হাতে মনে করো একদম লাস্ট মোমেন্টে দেখছো, লাস্ট মোমেন্টে কোশ্চেনটা সামনে আসলো, হাতে আর মাত্র তোমাদের 10 সেকেন্ড কি 15 সেকেন্ড কি 20 সেকেন্ড টাইম আছে, একদম লাস্ট মোমেন্টের কথা বলছি, তখন চোখ বন্ধ করে অপশান এ মেরে আসতে পারো, সেটা তোমাদের রিস্কের ওপরে। তো যাই হোক, নান অফ দিস থাকলে অবশ্যই কিন্তু তোমরা অ্যান্সার বার করবে, আন্দাজে মারবে না। এবার এখান থেকে দেখো যে প্রসেস শিখিয়েছি সেই প্রসেস অনুযায়ী, তো এখান থেকে ফার্স্ট যে কলামটা, ফার্স্ট কলাম কি, ফার্স্ট কলামের মধ্যে আসছে এই 2 4 এবং 2 এর গুণফল, তো এর নিচে লেখো 2 × 4 × 2। বি এর নিচে এখানে 2 কেটে গেল, তাহলে পরের তিনটে সংখ্যা 4 × 2 × কত 3। সি এর নিচে আবার একটা সংখ্যা কেটে গেল, 2 3 এবং 1, 2 × 3 × 1। আর ডি এর নিচে আবার একটা সংখ্যা কেটে গেল, লাস্ট কলামে যেটা পড়ে আছে 3 × 1 × কত 5। এবার দেখো কোনো সংখ্যা কাটছে কিনা, না কোনো সংখ্যা কাটছে না, তো সুতরাং 4 × 8, 8 × কত হবে 16, 4 × 8, 3 × 24, 3 × 2 = 6 and 3 × 5 = কত 15, 16 24 6 15, অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তাহলে এখান থেকে দুটো তোমাদের ধারণা দিলাম, একটা তো বাই ডিফল্ট যেভাবে শিখিয়েছি সেটা, আরেকটা অপশন টেস্টের ধারণা। এটা কিন্তু খেয়াল রাখবে, অনেক সময় কিন্তু অপশন টেস্ট করেই চটজলদি তোমরা অ্যান্সার করতে পারবে। পরের কোশ্চেনে চলে আসো, 3 নাম্বার কোশ্চেন। এই কোশ্চেনটা আমরা এর আগের দিনের ক্লাসে, মানে ক্লাস নাম্বার 2 রেশিও অ্যান্ড প্রপোর্শন যখন শুরু করেছিলাম, সেখানে কিন্তু এই কোশ্চেন, এই টাইপের কোশ্চেন অনেকগুলো প্র্যাকটিসও করানো হয়েছে এবং শেখানো হয়েছে। আশা করি প্রত্যেকে এর আগের ক্লাস দেখে এসছো। তো এখানে দেখো, এখানে A:B:C এর রেশিও বার করতে বলেছে। তো কি বলেছিলাম, A:B:C এর রেশিও বার করার জন্য এটাকে বন্ধ করে দাও, এটাকে হাত দিয়ে চেপে দাও। তো হাত দিয়ে চেপে দিলে পড়ে থাকছে কি 4 আর 5, তাহলে A:B:C রেশিও কি হবে, এর জায়গায় হবে যে দুটো পড়ে আছে একে চেপে দিয়ে, তো 4 আর 5 পড়ে আছে, গুণ আকারে লিখে দাও। বি এর জায়গায় কি হবে, বি এর জায়গায় বিটাকে আবার চেপে ধরো, চেপে ধরলে বাকি সংখ্যা দুটো পড়ে আছে কত 3 আর 5, তো 3 আর 5 এর গুণফল আকারে লেখো। লাস্ট সংখ্যা দেখো এখানে সি, তো সিটাকে এখানে আঙুল দিয়ে চেপে ধরো, তো এখানে পড়ে থাকছে 3, এখানে পড়ে থাকছে 4, তো 3 আর 4 এর গুণফল আকারে এখানে লেখো। এবার দেখো কোনো সংখ্যা কাটাকুটি যাচ্ছে কিনা, যাচ্ছে না, তো হয়ে যাবে 4 5 20, 3 5 15 এবং 3 4 কত 12, 20:15:12, অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি কিন্তু সঠিক অ্যান্সার। পরে কোশ্চেন, ইফ এ প্লাস, আচ্ছা ভালো কোশ্চেন, এটা বলতে পারি ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং আজকের ক্লাসে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে পারো। তোমাদের এই টাইপেরই কোশ্চেন কিন্তু এক্সামে পাবে, বা এর আগে যে কোশ্চেনটা করালাম এটাও কিন্তু তোমাদের এক্সামে দিয়েছে, এবং এই টাইপের কোশ্চেনও কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। আগে তোমাদের নিজেরা করার চেষ্টা করো, দেখো পারো কিনা, কারণ
এটা কিন্তু আমি শেখাইনি। যারা এর আগে এর রেশিও অ্যান্ড প্রপোর্শনের চ্যাপ্টার পড়ে এসছো, আশা করি তাদের কাছ থেকে অ্যান্সারটা আসবে। তো যাই হোক, কোশ্চেনটা করার আগে একটা ছোট এক্সাম্পল বোঝাই। ফার্স্টে এক্সাম্পল বোঝাই। এখানে a is to b plus c, a is to b plus c এর রেশিও সাপোজ ধরে নাও 3:7। আরেকটা আছে এখানে, ধরো b is to a plus c, b is to a plus c রেশিও ধরে নাও 2:5। এবার এখান থেকে তোমাদের বলবে কি a is to b is to c এর রেশিও কত সেটা তোমাদের বার করতে হবে। তো উপরে দেখো কি আছে, a is to b plus c, আরটা আছে কি b is to a plus c। এবার এখান থেকে ভালোভাবে খেয়াল করো, এখানে a is to b plus c এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে তোমাদের প্রসেসটা কি, নিয়মটা কি? তো নিয়মটা হলো 3 এবং 7, মানে প্রথমটার যে রেশিও দেওয়া আছে সেই রেশিওর যোগফল কত, 3 আর 7 যোগফল হলো কিন্তু 10। আর পরের রেশিওটার যোগফল কত, 5 আর 2 যোগ করলে কত হচ্ছে 7। তো এই 10 দিয়ে আমি পরের রেশিওটাকে গুণ করব এবং এই রেশিও যোগফল অর্থাৎ 7 দিয়ে আমি প্রথম রেশিওটাকে কিন্তু গুণ করব। তো কি করলাম, প্রথম রেশিওর যে যোগফল 3 আর 7 যোগফল দিয়ে আমি দ্বিতীয় রেশিওটাকে গুণ করলাম, আর দ্বিতীয় রেশিওর যে যোগফল সেটা দিয়ে আমি প্রথম রেশিওকে কিন্তু গুণ করলাম। অর্থাৎ কি করতে হবে, যোগ অর্থাৎ সামকে ইকুয়াল করতে হবে। পাশে লিখে নাও, যোগ ইংলিশে কি বলবো, সাম কে সেম করতে হবে, অর্থাৎ ইকুয়াল করতে হবে। তো যখনই আমি প্রথম রেশিওর যোগফল দিয়ে দ্বিতীয়টাকে এবং দ্বিতীয় রেশিওর যোগফল দিয়ে প্রথমটাকে গুণ করছি, তখন কি হয়ে যাবে, রেশিওগুলোর যে যোগফল মানে a is to b plus c, এই রেশিওর যে যোগফল এবং b is to a plus c এই রেশিওর যোগফল কিন্তু সেম হয়ে যাবে, একই হয়ে যাবে। তাহলে এখান থেকে গুণ করে দিচ্ছি, গুণ করে দিলে কত হচ্ছে, নতুন রেশিও 3 7 কত 21, 7 7 কত হচ্ছে 49 49। একইভাবে এখান থেকে 10 2 20 আর 5 10 কে কত 50, 5 10 কে 50। তো এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে 21 এবং 49 এদের সাম, এদের যোগফল কত হচ্ছে 70 হয়ে যাচ্ছে, এদের যোগফল 70 এবং 50 এবং 20 এদেরও সাম, এদেরও যোগফল 50 20 যোগ করলে কত হচ্ছে 70 হয়ে যাচ্ছে এদের যোগফল। তাহলে এবার দেখো সিঙ্গেলে যেগুলো বসে আছে, অর্থাৎ এ বসে আছে এখান থেকে, বি বসে আছে এখানে, তাহলে এর ভ্যালু কত পেলে, এর ভ্যালু পেলে 21, বি এর ভ্যালু পেয়ে গেলে কত 20। তাহলে এর জায়গায় এর ভ্যালু বসাও 21, বি এর জায়গায় বি এর ভ্যালু বসাও এখান থেকে 20। এবার সি এর ভ্যালু কি হবে, তাহলে এখানে বললাম কি সাম বলতে মানে এ বি আর সি তিনটেরই যোগফল কত 70। তাহলে এখান থেকে যদি তুমি জানো যে এ বি আর সি এই তিনটের যোগফল যদি 70 হয় এবং এর ভ্যালু বি এর ভ্যালু জেনে গিয়েছো, মানে এ প্লাস বি এর ভ্যালু কত 21 প্লাস 20, তাহলে 21 প্লাস 20 সমান কত 41 41। তাহলে এখান থেকে অবভিয়াসলি বিয়োগ করে সি এর ভ্যালু পেয়ে যাবে, মানে টোটালটার থেকে 41 বিয়োগ করে দাও। তো 70 থেকে 41 বিয়োগ করলে হয়ে যাবে কত 29
হয়ে যাবে 29। তো সি এর ভ্যালু পেয়ে গেলে এখান থেকে 29, অর্থাৎ A:B:C এর ভ্যালু কত পেলে 21:20:29। এবার আমরা চলে আসি, এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম বোঝার জন্য। আবারও বলছি কি কি করলাম, এখান থেকে একটুখানি ভালোভাবে খেয়াল করে নাও আর একবার। ফার্স্টে কি করেছি, এই যে দুটো রেশিও ছিল A:B, এখান থেকে আর একবার ভালোভাবে দেখে নাও। ফার্স্টে কি ছিল, A:B+C রেশিও ছিল, B:A+C রেশিও ছিল। তো এবার কি করেছি, এই যে দুটো রেশিও যোগফল মানে এদের আমরা কিন্তু সামটাকে ইকুয়াল করব। তো সামটাকে ইকুয়াল করার জন্য কি করতে হয়, প্রথমটার যে রেশিও মানে 3 এবং 7 এদের যোগফল দিয়ে পরেরটাকে গুণ, এখানে 10 দিয়ে গুণ করেছি, এবং পরেরটার যে রেশিওর যোগফল 5 আর 2 এর যোগফল কত 7, 7 দিয়ে প্রথমটাকে গুণ। তো গুণ করেছি, গুণ করার পরে নতুন রেশিও পেয়েছি আমরা 21:49, আর এখান থেকে পেয়েছি কত 20:50। এদের যোগফল দেখো, সাম দেখো ইকুয়াল হয়ে গেছে, 21 আর 49 যোগ করলে কত হচ্ছে 70। একইভাবে এখান থেকে 20 আর 50 এদেরকেও যদি আমি যোগ করি, যোগ করলে পাচ্ছি কত 70, অর্থাৎ সাম কিন্তু আমি 70 পেয়ে গেছি। এবার সিঙ্গিলে বসে আছে কে, এ বসে আছে, সিঙ্গিলে বসে আছে দেখো কে, বি। তাহলে এর ভ্যালু কত হবে, ঠিক এর নিচে যেটা আছে, এর নিচে কি আছে 21, তো 21 হয়ে যাবে। বি এর ভ্যালু কত হবে, বি এর ভ্যালু ঠিক বি এর নিচে যেটা বসে আছে 20, 20 হয়ে যাবে। তো এ আর বি এর ভ্যালু আমি ওখান থেকে দেখে বসিয়ে নিয়েছি। এবার দেখো A,B,C এর ভ্যালু 70 আমি জানি, এ আর বি এর ভ্যালু আমি পেয়ে গেছি। তো পেয়ে গেছি কত 20 আর 21 যোগ করে দাও 41। তাহলে ABC থেকে এবি যদি বিয়োগ করে দিই পেয়ে যাব কি, পেয়ে যাব আমি সি এর ভ্যালু। তো সি এর ভ্যালু পেয়ে গেছি কত 29। আশা করি বোঝাতে পেরেছি। এবার কোশ্চেনে ফিরে আসো, কোশ্চেনেও দেখো সেম। এখানে তোমাদের A+B ভাগ মানে রেশিও, এক্ষুনি বললাম A+B:C এর রেশিও কত বলা আছে 23/12, মানে 23:12 বলা আছে। একইভাবে সেকেন্ডটা দেখো B+C:A এর ভ্যালু কত বলা আছে, B+C:A 17/8, মানে 17:8 বলা আছে, 17:8 এর কিন্তু ভ্যালু এখানে বলা আছে। এবার করণীয় কি, করণীয় হলো এবার করণীয় কি, এই দুটোর যোগফল দিয়ে পরেরটা গুণ এবং এটার যোগফল দিয়ে আগেরটা গুণ। তাহলে 23 আর 12 যোগ করলে কত হচ্ছে, যোগ করলে হবে 35, আর 18 আর 7 যোগ করলে হবে কত 25। তো প্রথম রেশিওটাকে আমি 25 দিয়ে গুণ করব, দ্বিতীয় রেশিওটাকে আমি গুণ করব কত দিয়ে, 35 দিয়ে কিন্তু আমি গুণ করব। এবার এখানে একটা জিনিস খেয়াল করো, যেটা এক্সাম্পল দিলাম, এক্সাম্পলের এখানে কি গুণ করছিলাম 7 এবং 10 দিয়ে, মানে একটাকে 7 দিয়ে একটাকে 10 দিয়ে। 7 আর 10 কিন্তু মধ্যে কোনো কাটাকুটি যাচ্ছে না, কিন্তু এখানে 25 এবং 35-এর মধ্যে কাটাকুটি যাবে। তো যদি কাটাকুটি যায় তো এই জায়গাতে আমি কাটাকুটি করে নিতে পারি, অর্থাৎ 5 5 25, 5 দিয়ে কাটলাম, 5 7 35 আর যাচ্ছে না। এবার যে সংখ্যাগুলো পড়ে আছে সেটা দিয়ে আমি রেশিওটাকে গুণ করে দেব। তো 23-কে 5 দিয়ে গুণ করলে 5 20 3 5 15, 115, 5 12 কত 60, 7 দিয়ে গুণ করলে 7 713, 119, 119, আর 27টা কত হবে, 27টা হয়ে যাবে 56, 56 হয়ে যাচ্ছে। এবার আমাদের বার করতে হবে কি, বার করতে হবে, ফার্স্টে বার করতে হবে A:B:C এর রেশিও কত। তো এখানে দেখো সিঙ্গেলে কি আছে, সিঙ্গেলে আছে সি, তো সি এর ভ্যালু কত হবে, সি এর ভ্যালু হয়ে যাবে 60, তো সি এর নিচে বসিয়ে দাও 60। এখানে দেখো সিঙ্গেলে পড়ে আছে কি এ, তো এ এর ভ্যালু কি, আচ্ছা এখানে এগুলো ছোট হাতের আছে, তো এ এটা হবে বি। আচ্ছা এখানে দেখো সিঙ্গেলে পড়ে আছে কত এ, তো এর ভ্যালু কত পেলে 56, 56, তো এর জায়গায় বসাও 56, 56।
তিনটের যোগফল এ বি সি তিনটের যোগফল কত, এখানে সাম বার করো, যোগ করো, তো কত হচ্ছে 5, আর 6 আর 1 কত হচ্ছে 7, এখানে 175। এখান থেকেও যোগ বার করো, তো 9 আর 6 15, 5 হাতে 1, 5 আর 1 6 আর 1 কত 7, এখান থেকেও যোগ কিন্তু বার হচ্ছে কত 175। তাহলে 175 থেকে বিয়োগ করবে কোনটা কোনটা, বিয়োগ করবে 56 আর 60 যোগফল। তো 56 আর 60 যোগ করলে হয়ে যাবে কত 116। তো 175 থেকে 116 বিয়োগ করো, 15 থেকে 9 বা 6 বাদ গেলে 9, হাতে 1 2, এখান থেকে কত হচ্ছে 59। তাহলে 59 পেয়ে গেলে কার ভ্যালু, বি এর ভ্যালু। বি এর ভ্যালু পেয়ে গেলে কত, বি এর ভ্যালু পেয়ে গেলে 59। এবার দেখো এখানে কোশ্চেনে তোমাদের বার করতে কি বলেছে, বলেছে দেখো এ প্লাস সি বাই বি এর ভ্যালু বার করতে বলেছে। এ প্লাস সি বাই কত বি, তো এ এর ভ্যালু কত পেয়েছো 56, বসিয়ে দাও। বি এর ভ্যালু সি এর ভ্যালু কত 60, বসালে। বি এর ভ্যালু কত পেয়েছো 59, নিচে 59 বসালে, যোগ করো, যোগ করলে হবে কত 116 বাই 59। দেখো কোন অপশানে আছে, অপশান বি তে আছে। অপশান বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আশা করি কোশ্চেনটা বোঝাতে পেরেছি। কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে। এবং যদি বুঝতে অসুবিধা হয় বলবো ক্লাসটা শেষ হওয়ার পর ভিডিও কিন্তু রেকর্ডেড ফরম্যাটে থেকে যাবে, তো ভিডিওটা আরো একবার কিন্তু রিমাইন্ড করে দেখবে। তারপরেও যদি ডাউট থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সেই ডাউটগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করব। পরের কোশ্চেনে চলে আসো। ইফ এ ইজ টু বি প্লাস সি প্লাস ডি, ওই একই সেম যা এক্ষুনি শেখালাম সেম। আচ্ছা তোমাদের আমি এখানে 30 সেকেন্ড টাইম দিচ্ছি, 30 সেকেন্ড টাইম দিচ্ছি, অ্যান্সার তোমরা বার করো। তার মধ্যে আমি এখানে পাতিয়ে নিচ্ছি কোশ্চেনটা। আগেরগুলো ছিল দুটো ভেরিয়েবল, এটা তিনটে ভেরিয়েবল, কিন্তু সেম লজিক। ও আচ্ছা, তিনটে আছে বলে অনেকের হয়তো একটু কষ্ট হতে পারে, তো সেটা বলে দিচ্ছি। এ ইজ টু বি সি ডি ভ্যালু কত বলা আছে 4:7। এখানে আছে সেকেন্ডে আছে বি ইজ টু এ সি ডি, ভ্যালু কত বলা আছে 10:23। এবং এখানে লাস্টে আছে সি ইজ টু এ বি ডি, ভ্যালু কত বলা আছে 15:51। আচ্ছা এই ক্ষেত্রে কি করবে, তো ফার্স্টে সিম্পলি যোগ করো। 7 আর 4 কত হয় 11, 10 আর 23 যোগ করলে 33, আর এখানে 5 আর 1 6, 5 আর 1 6 66। 11 33 আর কত পেলে 66, 11 33 আর পেয়েছো কত 66। এবার এখানে এই যে 11 33 আর 66 পেলে এদের এলসিএম বার করো, লসাগু। তো লসাগু কি হবে, 11 দিয়ে ভাগ করো, 11 1 11, 3 11 33, 6 11 66, 2 দিয়ে 3 দিয়ে যাচ্ছে 1, এখানে 3 1 3, 3 2 6। তো এলসিএম কত পেলে, এলসিএম লসাগু 11 ইন্টু 3 ইন্টু 2, মানে এলসিএম পেলে কত 66। এবার 66 যদি আমি এখানে গুণ করি, মানে 66 যদি এলসিএম হয়, তাহলে 66কে 11 দিয়ে ভাগ করো। ভালোভাবে খেয়াল করবে এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেনটাও ইম্পর্টেন্ট। তো 66কে এই 11 দিয়ে ভাগ করব, ভাগ করলে কত থাকছে, ভাগ করলে 6, তো এটাকে গুণ করব কত দিয়ে, গুণ করব 6 দিয়ে।
পরেরটা দেখো 66কে 33 দিয়ে যদি ভাগ করি কত থাকছে 2, তো এটাকে গুণ করব 2 দিয়ে। 66কে 66 দিয়ে ভাগ করলে থাকছে কত 1, তো এই রেশিওকে আমি গুণ করব 1 দিয়ে। আরো আরেকবার বলছি, ভালোভাবে কেয়ারফুলি শুনে নাও। এখানে কি করলাম, ফার্স্টে যোগ করলাম রেশিওগুলোকে, যেগুলো যোগফল পেলাম সেগুলোর আমি এলসিএম নিলাম। এবার কি করছি, এবার এই 66কে আমি 11 দিয়ে ভাগ করছি। 11 দিয়ে ভাগ করলে ভাগফল কত থাকছে 6, তো 6 দিয়ে আমি ফার্স্ট রেশিওটাকে গুণ করব। পরের রেশিওর ক্ষেত্রে দেখো 33, যোগফল 33, তো 33 দিয়ে 66কে ভাগ করলে থাকবে কত 2, তো 2 দিয়ে আমি এই রেশিওটাকে গুণ করব। আর 66কে 66 দিয়ে ভাগ করলে ভাগফল হবে কত 1, তো 1 দিয়ে আমি লাস্ট রেশিওটাকে কিন্তু আমি গুণ করছি। এবার এখান থেকে আমি রেশিও গুলোকে গুণ করে তাদের নতুন যে রেশিও আসছে সেগুলো লিখছি। তো 6 আর 4 গুণ করলে কত হচ্ছে 24, 6 7 কত হচ্ছে 42। এখান থেকে পরের ক্ষেত্রে দেখো 10 2 কত হচ্ছে 20, 23 2 46, আর এখানে 1 দিয়ে গুণ করলে ওই একই থাকবে 15 আর 51। এবার এখান থেকে দেখো তুমি A:B:C:D এর রেশিও পেয়ে যাবে। কিভাবে, এখান থেকে A:B:C:D এর রেশিও পেয়ে যাবে। তার আগে এখান থেকে দেখে নিতে পারো যে যোগফল একই আসছে কিনা। তো এখান থেকে যোগফল দেখো 4 আর 2 6, 4 আর 2 6 66, 46 20 যোগ করলেও 66, 51 আর 15 যোগ করলেও 66, অর্থাৎ যোগফল কিন্তু সেম আসছে। অর্থাৎ A প্লাস বি প্লাস সি প্লাস ডি এর ভ্যালু পেয়ে গেলে কত 66 পেয়ে গেলে। এবার এখান থেকে দেখো সিঙ্গেল ডিজিটে কি কি আছে, সিঙ্গেল ডিজিট দেখো এ আছে, তো এ এর ভ্যালু এখানে বসিয়ে দাও কত 24, ঠিক এ এর নিচে বসিয়ে দাও 24। এখানে দেখো সিঙ্গেল ডিজিটে বি আছে, তো বি এর ভ্যালু কত পেয়েছো 20, তো বি এর নিচে বসিয়ে দাও 20। এখানে দেখো সিঙ্গেল ডিজিটে আছে কত সি, সি এর ভ্যালু কত পেয়েছো 15, তো এখানে বসিয়ে দাও 15। ডি এর ভ্যালু বার করতে হবে, তো এখান থেকে এ বি আর সি এর ভ্যালু পেয়ে গেছো, কত পেয়েছো 24, এর ভ্যালু 24, বি এর ভ্যালু 20 আর সি এর ভ্যালু কত 15। তো 24 20 44 আর 5 49 আর 10 কত হচ্ছে 59 59। তাহলে এখান থেকে ডি এর ভ্যালু কি পেয়ে যাবে, 66 থেকে 59 বিয়োগ করে দাও, ডি এর ভ্যালু পেয়ে যাবে কত 7। তো ডি এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, এখান থেকে ডি এর ভ্যালু হয়ে যাচ্ছে এখান থেকে কিন্তু 7, ডি এর ভ্যালু হয়ে যাচ্ছে কত 7। বার করতে কি বলেছে, বার করতে বলেছে এখানে ডি ইজ টু এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। তো ডি এর ভ্যালু দেখো পেয়েছো কত 7, বসাও এখানে 7। এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু দেখো এখানেই পেয়েছো কত, এক্ষুনি বার করলাম 59, তো এখানে বসিয়ে দাও 59। 7:59 এর অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, এর কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। A:B:C এর রেশিও বলা আছে, B:C:D এর রেশিও বলা আছে, দেন A:B:C:D এর রেশিও কত। এই কোশ্চেনটার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো যে বি আর সি এখানেও কমন আছে, বি আর সি এখানেও কিন্তু কমন আছে, মানে দুটো করে রেশিও এখানে কিন্তু কমন থাকছে। তো যে কোনো একটাকে আমি ধরে নেব, হয় বিটাকে ধরবো নতুবা আমি সিটাকে ধরবো, হয় বি নতুবা সি। বিটাকে ধরে যদি কাজ করি তো বি নিয়েই কাজ করব, মানে বিটাকে সেম করার চেষ্টা করব, আর সি নিয়ে কাজ করলে সিটাকে সেম করার চেষ্টা করব। অর্থাৎ যে কোনো একটিকে ব্যালেন্স করব, যে কোনো একটি ভেরিয়েবলকে আমি কি করব, ব্যালেন্স করব, যে কোনো একটা ভেরিয়েবলকে ব্যালেন্স করব।
আচ্ছা, এখানে কি বলেছে, এ ইজ টু বি ইজ টু সি, কত বলে দিয়েছে রেশিও, 5:6:4 বলে দিয়েছে। পরবর্তী ক্ষেত্রে দেখো বলেছে বি ইজ টু সি ইজ টু ডি, রেশিও কত বলে দিয়েছে, এখানে দেখো 9, 6 এবং 11, 9, 6 আর 11। আচ্ছা, এখানে খেয়াল করো যে আমি ধরো বি ভেরিয়েবলকে নিয়েই কাজ করছি, তো এখানে বি, এখানে বি, তো এখানে বি এর মান কত আছে 6, এখানে বি এর মান কত আছে 9, তাহলে প্রথম রেশিওটাকে আমি 9 দ্বারা গুণ করব, তাহলে বি এর ভেরিয়েবল সেম হয়ে যাবে, এবং দ্বিতীয়টাকে আমি এই 6 দ্বারা গুণ করব, তাহলে বি এর ভেরিয়েবল 1 হয়ে যাবে। এবার এখান থেকে তোমাদের একটুখানি দেখালাম, এই জাস্ট এর আগের কোশ্চেনে, এটা না, এই কোশ্চেনের ক্ষেত্রে যখন আমি রেশিওটাকে কোনো কিছু পরিবর্তন করার জন্য কোনো সংখ্যা গুণ করছি, সেই সংখ্যার মধ্যে যদি কোনো কমন থাকে সেটাকে আমি কাটাকুটি করে নিতে পারি, তো তেমনটাই আমি এখানেও তাই করব। এখানে দেখো, এখানে 9 আর 6 কাটাকুটি যাচ্ছে, 3 দিয়ে কাটলে 3 তিরিকে 9, 3 দিয়ে কাটলে 3 দুয়ে 6। আচ্ছা, এবার এখান থেকে গুণ করে দাও, তো 3 5 কত হচ্ছে 15, 3 6 18 এবং 3 4 কত 12। এখান থেকে একইভাবে 9 দুগুণ 18, 6 দুগুণ 12, 11 দুগুণ কত হচ্ছে 22, 11 দুগুণ হচ্ছে কত 22। তো এখান থেকে পেয়ে যাবে এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি এর রেশিও। কিভাবে পাচ্ছ, 15 ইজ টু 18 ইজ টু, দেখতে পাচ্ছ এখানে বি এর ভ্যালু এখানেও 18, এখানেও কিন্তু বি এর ভ্যালু বেরিয়ে গেছে 18, এখানেও সি 12, এখানেও কিন্তু সি 12, তো এখানে বসাও সি এর জায়গায় 12 আর ডি এর ভ্যালু কত 22, তো এখানে বসিয়ে দাও 22, তো বেরিয়ে গেল এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি এর ভ্যালু এখান থেকে বার হয়ে গেল। এবার তোমাদের মনের মধ্যে অনেকের হয়তো ডাউট থাকতে পারে, কি ডাউট থাকতে পারে, ডাউট থাকতে পারে যে আমি যদি সিটাকে ভেরিয়েবল ধরতাম, তো সিটাকে যদি ভেরিয়েবল ধরতাম, এখানে দেখে নাও এ ইজ টু বি ইজ টু সি, এ ইজ টু বি ইজ টু সি কি ছিল রেশিও 5:4:6, আর ছিল বি ইজ টু সি ইজ টু ডি, ছিল কি কি 9 6 11, 9 6 11। এবার আমি এখান থেকে যেটা ব্যালেন্স করব সেটা কি, সেটা হলো সি কে ব্যালেন্স করব, সি আগেরটাই বি দেখিয়েছি, এবার অনেকের মনে ডাউট থাকতে পারে তাই সিটাকে করে দেখিয়ে দিচ্ছি, দুটো ক্ষেত্রেই একই অ্যান্সার আসবে। তো এখানে আচ্ছা একটুখানি এখানে ভুল লিখেছি, 5 6 4 হবে, 5 6 5 6 4, 5 6 এটা হবে 4। হ্যাঁ, এবার এখান থেকে দেখো যে সিটাকে আমি এখানে সেম করছি, তো এখানে সি আছে কত, এখানে সি এর ভ্যালু আছে 4, এখানে সি এর ভ্যালু আছে 6, অর্থাৎ ফার্স্ট রেশিওটাকে আমি সি এর মান একই করার জন্য একে গুণ করব 6 দ্বারা, আর এটাকে গুণ করব আমি 4 দ্বারা। এবার এখানে ওই সেম 2 দিয়ে কেটে নাও, 2 দিয়ে কাটলে মানে কাটাকুটি গেলে কেটে নাও, এখানে 3 হচ্ছে, 2 দিয়ে কাটলে এখানে কত হচ্ছে 2 হচ্ছে। এবার এখান থেকে গুণ করে বসাও, তো এখানে 3 5 কত হচ্ছে 15, 3 6 18, 3 4 কত 12, এখানে 9 দুগুণ 18, 6 দুগুণ 12 এবং 11 দুগুণ কত হচ্ছে 11 দুগুণ 22। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছ এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি এর রেশিও। তো এ এর ভ্যালু কত পেলে 15, এখানে বসাও 15, বি এর ভ্যালু দেখো এখানেও 18, এখানেও কিন্তু 18, এখানেও সি এর ভ্যালু 12, এখানেও সি এর ভ্যালু 12, তো বি এর ভ্যালু 18, সি এর ভ্যালু 12, ডি এর ভ্যালু কত হবে 22। আশা করি বোঝাতে পেরেছি। 15:18:12:22 এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের এক্সামে দেবে, সুতরাং ভালোভাবে প্র্যাকটিস করবে। পরের কোশ্চেনে চলে আসি, 7 নম্বর কোশ্চেন। আচ্ছা, 7 নম্বর কোশ্চেনের উপরে এরকম 3 থেকে 4 রকম টাইপ আছে,
তো টাইপ কিছুই না, টাইপ একটাই, খালি জাস্ট জিনিসটা মনে রাখতে হবে। এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে অনেকে ভাবে যে এই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এই সূত্রে ফেলতে হবে, না, কোনো সূত্রে ফেলাফেলি নেই। এবং এই কোশ্চেনটাই আবার এমন এক ধরনের কোশ্চেন দেবে যেটা কিন্তু অনেকে আবার ভুল করবে, তো সেটাও আমি আজকের সেটে রেখেছি। তো এখানে দেখো এক্স ইস টু ওয়াই এর রেশিও ফার্স্টে বলে দিয়েছে কত, 5:2। মান বার করতে বলেছে কার, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তো সবসময় খেয়াল রাখবে কি ওপরে এবং নিচে পাওয়ার যেন সবসময় সেম হয়। মানে এখানে দেখো এক্স এর কিউব আছে, তো এখানে এক্স এর কিউব মাইনাস ওয়াই এর কিউব অর্থাৎ কিউব, মানে ওপরের পাওয়ার কি আছে, কিউব আছে। এবং নিচের পাওয়ারও দেখো এখানেও কিউব আছে এবং এখানেও দেখো কিন্তু কিউব আছে। তো উপরে এবং নিচের পাওয়ার কিন্তু কিউব করে আছে। সুতরাং এখানে এই কোশ্চেনটার অ্যান্সার আমি বার করতে পারবো। যদি কিউব না থেকে মনে করো এখানে নিচে এই জায়গাটায় এই এক্স এর পরিবর্তে এখানে যদি এক্স এর স্কোয়ার থাকতো, তখন কিন্তু আমি এর মানে পাওয়ার যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে, সেম হচ্ছে না, তো এখানে আমি অ্যান্সার বার করতে পারতাম না, তখন অ্যান্সার হতো ক্যান নট বি ডিটারমাইন্ড। তো খেয়াল রাখবে, খেয়াল করতে হবে কি পাশে নোট বলে নোট ডাউন করে নেবে এবং সেটাকে হাইলাইট করে রাখবে হাইলাইটার দিয়ে। একটা ছোট হাইলাইটার কিনে নেবে, বেশি দাম না, 10-12 টাকার মতো দাম। তো হাইলাইটার কিনে রাখবে, যে যে পয়েন্টগুলো হাইলাইট করতে বলবো বা তোমার যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে, সেটা ম্যাথ হোক বা আদার সাবজেক্টে হোক, সেগুলো হাইলাইট করে রাখবে। তো উপরে নিচে পাওয়ার যেন সেম হয়, উপরে এবং নিচে পাওয়ার, উপরে এবং নিচে পাওয়ার যেন সেম হয়, এটা কিন্তু খেয়াল রাখবে, সেম হয়, সেম হয়, তাহলেই উত্তর বার করা যাবে, তাহলেই উত্তর বার হইবে, তাহলেই উত্তর বার, আচ্ছা উত্তর বার করা যাবে। আর যদি আলাদা হয়, খেয়াল রাখবে, যদি যদি আলাদা হয়, যদি আলাদা হয় পাওয়ার, মানে যদি কিসের কথা বলছি, পাওয়ারের কথা বলছি, যদি পাওয়ার আলাদা হয় তাহলে অ্যান্সার হবে সি এন ডি, ক্যান নট বি ডিটারমাইন্ড, ক্যান নট বি ডিটারমাইন্ড, মানে তার অ্যান্সার কিন্তু বার করা যাবে না। এবার এখান থেকে দেখো যে এখানে পাওয়ার কিন্তু কি আছে, সেম আছে। তো এখানে আমি ডাইরেক্টলি মান বসিয়ে দিচ্ছি কি, এক্স এর ভ্যালু কত 5, 5 এর কিউব, ওয়াই এর ভ্যালু 2, তো 2 এর কিউব বাই 5 এর কিউব প্লাস 2 এর কিউব। 5 এর কিউব মানে কত, 125 বাই 2 এর কিউব মানে 8, আর 125 প্লাস 8, 125 থেকে 8 বাদ গেলে হবে 117, 117, আর হয়ে যাবে এদিকে 133। কোন অপশানে আছে, ফার্স্ট অপশানেই আছে, ফার্স্ট অপশান, অপশান এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন দেখো, এখান থেকে ওই সেম লজিক, এখানে দেখো আছে কত, পাওয়ারে 2, এখানেও কিন্তু পাওয়ারে 2। এবার তোমাদের মনে হতে পারে না এই এক্স ওয়াই মানে পাওয়ারে 2 নেই, তো এক্স ওয়াই মানে কি, আমি বলতে পারি এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ারও কিন্তু 1, পাওয়ার যদি যোগ করে দেওয়া হয় 1 আর 1 যোগ করলে কত হয় 2। যেমন যদি এ ইন্টু এ এরকম থাকতো তাহলে আমি লিখতে পারি এ স্কোয়ার। তো কিভাবে লিখতে পারি, কারণ লিখতে পারি এইভাবেই যে এ এর পাওয়ার 1, এর পাওয়ার 1, পাওয়ার সবসময় যোগ হয়, এর পাওয়ার 1 প্লাস 1, তো তাই আমি লিখতে পারি এর স্কোয়ার। যেমন তোমাদের পড়ানো হয় যদি এক্স এর পাওয়ার এ ইন্টু এক্স এর পাওয়ার বি, তাহলে এটাকে আমি লিখতে পারি কি আকারে, এক্স এর পাওয়ার এ প্লাস বি এর আকারে। তো সেটাই দেখো এখানে এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1 আছে, কিছু নেই মানে, অর্থাৎ এখানে টোটাল পাওয়ার কিন্তু এখানে 2 আছে। একইভাবে নিচেরটারও ক্ষেত্রে এখানে 2, এখানেও 2, এখানেও 2, পাওয়ার কিন্তু সেম আছে, সুতরাং এর মান বার করা যাবে। তো এখানে এক্স এর জায়গায় মান বসিয়ে দাও, 5 এর স্কোয়ার মাইনাস 5 ইন্টু 2
মাইনাস 5 ইন্টু 2 প্লাস কত 2 এর স্কোয়ার বাই এখানে 5 এর স্কোয়ার প্লাস 5 ইন্টু 2 প্লাস কত 2 এর স্কোয়ার। তো 5 5 কত 25 মাইনাস 10 এখানে 2 দুগুণ কত 4, এখানে 5 5 25 প্লাস কত 10 আর 2 দুগুণ 4, এখানে যোগ করলে কত 25 থেকে 10 বাদ গেলে 25 আর 4 29, তার থেকে 10 বাদ গেলে কত 19, 25 আর 10 35 আর 4 কত হচ্ছে 39। তো অ্যান্সার হবে 19/39, অপশন বি। পরের কোশ্চেন দেখো, এখানেও দেখো পাওয়ার কত এক্স ওয়াই মানে পাওয়ার এখানে 2, এখানেও পাওয়ার 2 আছে, নিচেও দেখো পাওয়ার 2, সুতরাং মান বার করা যাবে। তো মান বার করো, এখানে এক্স মানে 5, ওয়াই মানে 2, তো এক্স ওয়াই মানে 5 ইন্টু 2, এক্স এর স্কোয়ার মানে 5 এর স্কোয়ার বাই এক্স এর স্কোয়ার মানে 5 এর স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার মানে কত 2 এর স্কোয়ার। তো 5 2 কত 10 মাইনাস 5 5 কত 25, 5 5 25 প্লাস 2 দুগুণ কত 4, তো মাইনাস 15 বাই কত 29, 29, অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, আচ্ছা এই কোশ্চেনটাই দেখো, এই কোশ্চেনটা কি অ্যান্সার হবে, অনেকে কিন্তু এইভাবে অ্যান্সার করবে। কি করবে, এখানে 5 এর স্কোয়ার এক্স মানে ওয়াই মানে স্যার শিখিয়েছিল যে যা ভ্যালু তাই বসিয়ে দিতে হবে, এখানে 2 বসাবে, এক্স এর ভ্যালু এখানে 5, ওয়াই এর ভ্যালু 2 এর স্কোয়ার, 5 5 কত 25 আর 2, আর এখানে কত 5 প্লাস 4 27 বাই 9, 9 দিয়ে কাটলে 3 9 27, এখানে সাপোজ ধরো এই কোশ্চেনটা এখানে 3 আছে, তো অপশন বি মেরে আসবে, অ্যান্সার হয়ে যাবে কিন্তু ভুল। এই কোশ্চেনটাই আমি প্রথমে বলছিলাম যে পাওয়ার দেখতে হবে, পাওয়ার দেখতে হবে। তো এখানে দেখো পাওয়ার আছে কত, পাওয়ার আছে এখানে 2, এখানে দেখো পাওয়ার কত আছে, পাওয়ারে এখানে 1 আছে, তো পাওয়ার সেম নেই, সুতরাং এই কোশ্চেনের অ্যান্সার হবে কিন্তু সি এন্ড ডি, ক্যান নট বি ডিটারমিনেন্ট, ক্যান নট বি ডিটারমাইন, অর্থাৎ এর কিন্তু অ্যান্সার বার করা যাবে না। আচ্ছা এরপরে 8 নম্বর যে কোশ্চেন, এটা তোমাদের যদি জানা থাকে তো এটা হোমওয়ার্ক দেওয়া থাকলো, তোমরা অ্যান্সার করে আসবে। আজকের ক্লাস অনেকটা লেন্দি হয়ে গেছে, তো ক্লাসটা আমরা এখানে শেষ করছি। তো আশা করি আজকের ক্লাস ভালো লেগেছে। ক্লাস যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটাকে তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা রেলের এক্সাম বা আদার্স অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। যে অঙ্কগুলো করানো হলো সেগুলো কিন্তু বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।